30 বছরের চাকরি জীবনে আমি এই রকম তদন্ত জীবনে দেখিনি। এটাই তো সব শেষ করে দিয়েছে একেবারে। ক্রিমিনালদের বাঁচাবার জন্য এবং এই সন্দীপ ঘোষকে বাঁচাবার জন্য, দুর্নীতির টাকা যাওয়ার জন্য ডেড বডিটা পুড়িয়ে দিয়েছে এই কারণেই যে আজকে যেন কোনো এভিডেন্স না পাওয়া যায়। বড় একটা হত্যাকাণ্ড যেটা হয়েছিল সিনা বোরা বা ইন্দ্রাণী মুখার্জি পিটার মুখার্জির কেসে। পাঁচটি 2012-তে বলছি না, কামদনি 2012-13, সিউড়ি 2014, কাকদ্বীপ 2015, কাটোয়াতে 2015, রানাঘাট 2015, হাঁসখালি 2022, মালদা 22/3/2023। এখানে 22 থেকে 30টা বাচ্চাকে রেপ করার পরে খুন করে যেখানে নাকি ডাম্পে ফেলে রেখেছিল সব বের করেছিল। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আরজি করে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের পরে মানুষের একটা পারসেপশন, একটা ধারণা তৈরি হয়েছিল যে তদন্ত বোধহয় ঠিক পথে এগোচ্ছে না। তদন্তটা এমনভাবে করা হচ্ছে যেন মনে হচ্ছে যেন কাউকে কোনো ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এই পারসেপশনের ভিত্তিতে সারা শহর, সারা বাংলা তো বটেই, পুরো দেশ এবং বিশ্ব তারা কিন্তু পথে নেমেছিল উই ওয়ান্ট জাস্টিস বলে। গতকাল সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এবং সিবিআই যে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে পাবলিকের, সাধারণ মানুষের এই ধারণাটা, এই পারসেপশনটা কিন্তু ভুল ছিল না। সেখানে এত অসঙ্গতি, এত রকম ধোঁয়াশা উঠে এসছে বিচারপতিদের কথায়, সিবিআই রিপোর্টে, যাতে কিন্তু বারবার মনে হয়েছে তদন্তটা খুব ঠিক পথে চালিত হচ্ছিল না। আপনারা জানেন, আমরা এই খোলা আড্ডা অনুষ্ঠানে এর আগে প্রাক্তন পুলিশ অফিসার অরিন্দম আচার্যকে নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম। তাতে অরিন্দমদা প্রথম থেকেই কিন্তু এই তদন্তের গতি প্রকৃতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। আমি সেই ভিডিওটি আপনাদের অনুরোধ করব সেটিও দেখবেন। আমি আমাদের ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে রাখবো। এবং আজকে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্যে অরিন্দমদাকে আজকে আবার আমরা অতিথি করে নিয়ে এসেছি। অরিন্দমদা, আপনাকে আমাদের সমস্ত দর্শকদের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাতে আপনি যে কথাগুলো আগে বলেছিলেন যে তদন্তটা কিভাবে হওয়া উচিত ছিল, এবং সুপ্রিম কোর্টে যে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ার পরে রাজ্য সরকারের এবং সিবিআইয়ের যে সমস্ত ধোঁয়াশাগুলো উঠে এসছে সেটা তো আপনি আলোচনা করবেনই। তার পাশাপাশি সিবিআই যে বিষয়টা উল্লেখ করেছে তার মনে হচ্ছে তারা যেন অন্ধকারে হাতড়াচ্ছে। তারা অনেক সাক্ষ্য প্রমাণ পায়নি বলেই তারা স্ট্যাটাস রিপোর্টে জমা দিয়ে তারা বলেছে। এবং তারা এইটার জন্যই তারা যে পলিগ্রাফ টেস্ট, মানে যেটাকে আমরা চলতি কথায় লাই ডিটেক্টরের সামনে বসাতে চাইছে, যে অভিযুক্ত অ্যারেস্ট হয়েছে তাকে এবং হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে। তো এই বিষয়টা, এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে কি কি বড় মামলা সমাধান করেছে সিবিআই, এবং এই পলিগ্রাফ টেস্ট কি এবং সেটা কতটা এফেক্টিভ, সেই সমস্ত বিষয় নিয়ে আপনি আজকে আমাদের দর্শকদের কাছে আলোচনা করবেন। আমরা ধাপে ধাপে প্রথমে আসব যে আপনি প্রথম থেকেই যেটা বলছেন যে মামলা খুব সঠিক পথে চলছে না, সেইটা দিয়ে আপনি আরেকটু ব্যাখ্যা করেন এখনকার পরিস্থিতিতে, কারণ এখন অনেক আপডেট এসছে আপনার কাছেও। নমস্কার সুব্রত বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর আগের যে আপনি আমার সাথে যে ডিসকাশনটা হয়েছিল আমি আপনাকে কিছুটা হয়তো আলোকপাত করেছি, ঠিক, কিন্তু আমি জানি না আই উইল বি ক্যাপেবল টু ডিসকাস ইউ অ্যাজ বিকজ মাই টিয়ার্স মে রোল ডাউন থ্রু মাই চিক। আমার চোখ দিয়ে জল আসতে পারে। তদন্তটা নির্ভর করে হচ্ছে তিনটে জিনিসের উপর। একটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড, সিআরপিসি এন্ড এভিডেন্স অ্যাক্ট। দিজ আর গাইডেড বাই ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 226 and 32। এখন আপনি যদি তদন্তর ধারাটা দেখেন তাহলে দেখবেন কি ভয়ঙ্কর ভাবে একটা কনস্পিরেসি হয়েছে এভিডেন্স গুলোকে নষ্ট করে দেওয়ার জন্য। আমি আপনাকে আবার বলছি, এভিডেন্স গুলোকে নষ্ট করে দেওয়ার জন্য একটা কনস্পিরেসি ফ্রম দ্য ভেরি বিগিনিং। আজকে সুপ্রিম কোর্ট যে ঘটনাটা কালকে, যে আমি সমস্তটা শুনেছি, অক্লান্ত পরিশ্রম করে আমি নোট নিয়েছি 10টা পয়েন্ট। তার মধ্যে আপনি মাঝে মাঝে বলেন না যে ক্যালকাটা পুলিশ স্কটল্যান্ড। আমি সেদিন কি বলেছিলাম যে স্কটল্যান্ডের সেই আমার পিতৃপুরুষরা কি জমি জায়গা করেছে আমার দেখার দরকার নেই। আমি বড় হয়ে আমি বিল্ড আপ ক্যারিয়ার করে কি পরিস্থিতি করেছি, কি চাকরি করছি, কি সমাজের ব্যবস্থা করছি, সেটা আমাদের দেখা দরকার। নিশ্চয়ই অবশ্য ক্যালকাটা পুলিশে এখনো ভালো ভালো আইপিএস অফিসার আছে, ভালো ভালো
অফিসার ইনচার্জরা আছে যারা আমার সাথে যোগাযোগ রাখে, অত্যন্ত ভালো তারা। কিন্তু আমি আপনাকে বলছি আজকে সুপ্রিম কোর্ট 10টা পয়েন্টের মধ্যে যে পয়েন্টগুলো বলেছে, একটা পয়েন্ট যে লার্জার কোর্ট মানে কনসিস্টিং 3 বিচারপতি আপনি দেখেছেন, তার মধ্যে একজন বলেছে যে 30 বছরের চাকরি জীবনে আমি এইরকম তদন্ত জীবনে দেখিনি। এটাই তো সব শেষ করে দিয়েছে একেবারে। ক্যালকাটা পুলিশকে একবারে ন্যাকেট করে দিয়েছে, এবং যে তদন্তকারী অফিসারকে বলতে ডেকেছে তাকে হাজির হতে হবে। এবার আমি আপনাকে বলি আরেকটা, আপনি আমাকে বলুন তো, যে পোস্টমর্টম আজকে করে দেওয়ার পরে, আজকে ডেড বডি জ্বালিয়ে দেওয়ার পরে আজকে মার্ডার কেস স্টার্ট করছে। আজকে সুরতহাল রিপোর্ট করার পরে আমি 200 থেকে 250 300 ইউডি কেস করেছি, মার্ডার কেসে সুরতহাল রিপোর্ট করেছি। কি ভয়ঙ্কর কনস্পিরেসি! এটা ভাষায় প্রকাশ করা যায় না। যে আমরা তদন্তটা হচ্ছে কি একটা আদর্শ বোধ থাকবে, তদন্ত থাকবে টু নো দ্য ট্রুথ। যদি ইনোসেন্ট পারসন দে শুড বি অ্যাকুইটেড, যদি গিলটি হয় তাদের কাছে পানিশমেন্ট দেওয়ার দরকার। কিন্তু একটি মেয়ে, সে আপনি গহন জঙ্গলে নয়, সুপার স্পেশালিটি হসপিটালে যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের মার্ডার কেসগুলো তাহলে কি হবে আপনি আমাকে বলুন। এবার আমি আপনাকে বলছি মেন, দেখুন তদন্তটা যেটা আমরা করে থাকি সিআরপিসি তে, সুরতহাল রিপোর্ট 174 এ যেটা ক্লিয়ার করা আছে, সেখানে কত ভুল। যে তুমি তদন্ত করছো, তুমি আজকে সুরতহাল রিপোর্ট করছো, তার বাড়ি গার্জিয়ানকে পর্যন্ত ডাকছো, কোথায় যেটা ধরেছে সুপ্রিম কোর্ট, যে এত দূরে থাকে না। তো আমি বলি যে কোহিমাতে থাকে না, আমি বলি যে আজকে রাজস্থানে থাকে না, সোদপুরে থাকে, তাদেরকে ডাকা গেল না। আচ্ছা সুব্রত বাবু, আরো একটা কথা বলি, যেটা সুপ্রিম কোর্ট বলেছে, একটা আমি নোট দিচ্ছি। রাত 11টায় পুলিশ সিল করলো ওই সিল নাও ক্রাইমটা, এভিডেন্স আছে। সিবিআই যে কথাটা বলেছে খামে করে, সেটা তো একটা মারাত্মক কথা বলেছে। সেটা হচ্ছে যে 5 দিন পরে আমরা নিয়েছি এভিডেন্স প্রায় সব লোপাট করে দিয়েছি। আপনাকে একজন বলল যে এই 50 জনের মধ্যে থেকে আপনি 5 জনকে বা 10 জনকে টাইপিস্ট হিসাবে গ্রহণ করুন, নিন। আপনি অনেকদিন সব এক্সামিন করে 5 জন 10 জনকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিলেন। যখন তারা টাইপ করতে গেল, দে লস্ট দেয়ার, তাদের আঙুলই নেই। তাহলে আঙুল না থাকলে আজকে টাইপটা করবে কি করে? আমি সেদিন থেকে বলে আসছি যে যেভাবে নাকি প্লেস অফ অকারেন্স ইজ ভেরি ভাইটাল। আমি আপনাকে একটা জিনিস আপনাকে আবার আজকে আমি আপনাকে বলে দিচ্ছি, ডিলে ইন ভিজিটিং প্লেস অফ অকারেন্স, ইন্ডিয়ান পেনাল কোড ইনভেস্টিগেশন আন্ডার 72 সিআরপিসি থেকে শুরু হয়েছে, কিন্তু পিআরবি রুল নাম্বার যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে 258। আপনাকে বলি, যেটা আমাদের ট্রেনিং এ শিখিয়েছিল, দ্য ট্রেস অ্যান্ড ক্লুজ লেফট বিহাইন্ড বাই দ্য অফেন্ডার in the scene of crime may likely be damaged, destroyed and lost. সেটাই করেছে, সেটাই কনস্পিরেসি করেছে। দিস ইজ লার্জার কনস্পিরেসি। এই যে ক্রিমিনালদের বাঁচাবার জন্য এবং এই সন্দীপ ঘোষকে বাঁচাবার জন্য, দুর্নীতির টাকা যাওয়ার জন্য। আমি আপনাকে সেদিনও বলেছিলাম যে এমডি স্টুডেন্টদের কাছ থেকে আজকে ডিমান্ড করা হচ্ছে যে আমি ফেল করিয়ে দেবো, 78 দেওয়া হচ্ছে বলে পাস দেবো, 10 লক্ষ টাকা 12 লক্ষ টাকা। তার বাবাও বলেছে, বিভিন্ন জায়গায় আজকে বলছে, আজকে ডেপুটি সুপার কি সমস্ত বলছে শুনুন। কিন্তু তারা যদি না দেয়, ফেল করে, এই টাকাটা কি হচ্ছে? এই টাকাটা 25% উনি রাখছেন, 20 থেকে 25%, আর 80% চলে যাচ্ছে হাইকমান্ডে। হুইজ হাইকমান্ড? আজকে সাধারণ মানুষ, আজকে আপনি শুধু বাংলা বলছেন কেন? আজকে আমাদের ভারতবর্ষ বলছেন, বিদেশগুলো দেখুন, বিদেশে দেখুন মিছিলগুলো, আজকে দেখুন মহিলারা কিভাবে সোচ্চার হয়েছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এগিয়ে এসছে, যে নেফোরিয়াস অ্যাক্টিভিটিস ইন দ্য পার্ট অফ ক্যালকাটা পুলিশ। সমস্ত দেশের মহিলারা, সমস্ত দেশের মহিলারা, সমস্ত দেশের নাগরিক নজর রাখছে এই ঘটনাটা। আমি পাশে ছিলাম। যে এই যে ফ্লোটা বেরিয়েছে আজকে, ফলতা, আপনি ফলতার যে মেয়েগুলো আজকে বেরিয়ে গেছে, উস্তির মতো জায়গায়, বিভিন্ন জায়গায় যে আজকে বেরিয়ে যাচ্ছে। আপনি কি জানেন আমাদের টালিগঞ্জে ফিল্ম সার্ভিস যেটা রয়েছে, সেখানে যারা ফিল্ম স্টার রয়েছে তারা পর্যন্ত রাখি পড়তে রিফিউজ করেছে। কে রাখি পড়াবে আমাদের? সেখানে মিস্টার স্বরূপ বিশ্বাস ছিল, সবাই মেনে নিয়েছে। আজকে আমি রাখি পড়তে পারবো না। আমার রাখিটা আমি সেই মেয়েটি যে আমার কন্যা সম, সন্তান সম, তার উদ্দেশ্যে আমি দিলাম। যতদিন না এর সুস্থ বিচার হচ্ছে ততদিন আমরা আমাদের এবার মনুষ্যত্বটা যদি আর না জাগে, আর জাগবে না। আমি জানি ভাইও এই কথাটাই নিশ্চয়ই সাপোর্ট করবেন। এবার আমি আপনাকে বলি ইনভেস্টিগেশনের পার্টটা যেটা হচ্ছে কি প্লেস অফ অকারেন্স টোটালি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। এবং যেখানে মেইন প্লেস অফ অকারেন্স হয়েছিল পাশের ঘর বাথরুমের, যেখানে আপনি জানেন
যে ইনভেস্টিগেশনটা রিপোর্ট সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে সাইন্টিফিক এক্সপার্ট এন্ড মেডিকেল এক্সপার্টের উপর। মেডিকেল এক্সপার্টটাও দেখুন পোস্টমর্টমে কি কাণ্ডটা করে রেখেছে। তুমি যদি মেডিকেলের পরে যখন পোস্টমর্টম দেখছো, তার ক্ষত রয়েছে, তার সমস্ত শরীর ক্ষত বিক্ষত, রক্তাক্ত জখম, তার ভ্যাজাইনাতে পর্যন্ত আজকে রক্তাক্ত, সে রেপ হয়েছে। জানেন আপনি, জানেন যে স্পার্মাটোজোয়াটা কি? ওটা হচ্ছে গিয়ে যে যদি কেউ রেপ করে, আপনার একটাই হচ্ছে ক্লু, সেখান থেকে যদি যে শুক্রাণুটা বের করে যদি আজকে ডিএনএ টেস্ট করতে পারতো, তাহলে আজকে কিন্তু ইজিলি এই যে 4 জনকে আজকে পলিগ্রাফি টেস্ট করছে নানা রকম, আজকে বেরিয়ে যেত সুব্রত বাবু। আজকে এভিডেন্স গুলো কিভাবে ধ্বংস করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে ডেড বডিটা। আপনি শুনেছেন বোধহয় যে কামারহাটিতে যখন যাচ্ছে, সেখানে এমএলএ, সেখানে কাউন্সিলর, সেখানে সমস্ত মানুষ রয়েছে, এবং কালকে ডোম যে আছে সে কি স্টেটমেন্ট দিয়েছে, আমি সেটা বলছি না। মেয়েটির লাইন টপকে তাকে ইয়ে করা হয়েছে। বলছে সুব্রত বাবু যে আমার মেয়েটাকে আপনারা একটু দেখতে দিন, সব খুলে আমি দেখতে চাই, আমার মেয়েটাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, কিন্তু তাড়াতাড়ি করতে হবে। 3টে ডেড বডি ক্রস করে ক্যাঙ্গারুর মতো লাফ দিয়ে আজকে ডেড বডি পুড়িয়ে দিচ্ছে। আপনি বলুন যে সুপ্রিম কোর্ট যে জায়গাটা ধরেছে যে পুড়িয়ে দেওয়ার পরে, ক্রিমেশনের পরে, আমি সুব্রত বাবু আজকে আপনাকে একটা কথা বলছি, কথাটা আপনি আদারওয়াইজ দেবেন না। আজকে এই ইলফেটেড এই ডাক্তার মেয়েটি যদি আজকে মুসলিম হতো, মুসলিম, তাহলে আজকে কিন্তু ডেড বডিটা না পুড়িয়ে তাকে কবর দিতে হতো। আজকে ডিসেন্ট্রি করে একে গুপ্ত যেটা বের করেছিল, তাহলে কিন্তু আবার নতুন করে পোস্টমর্টম রিপোর্ট হতো। এটা আপনি ঠিক বলেছেন। আনিস খানের ক্ষেত্রে এবং খড়গপুর আইআইটির যে ছাত্র, এই দুটো ক্ষেত্রেই পোস্টমর্টেমকে আবার করার জন্য কবর থেকে ডেড বডি তোলা হয়েছে আমাদের রাজ্যে কয়েকদিন। একদম শুধু তাই না, এটা সম্প্রতি হয়েছে নভেম্বর 2022। আমি খুব কষ্ট পেয়েছিলাম। ফয়জাল আহমেদ আসাম, খড়গপুর থানা, দেখুন সে আজকে গলায় দড়ি দিয়ে বললো ওখানকার পুলিশ, এবং আজকে আইআইটি অথরিটি বলে দিল যে চাকরি পায়নি বলে সুইসাইড করেছে। আপনি জানেন ওনার মা আসাম থেকে ফিরে এসে আজকে যখন হাইকোর্টে গেল, তখন হাইকোর্ট আর এই স্টেট গভর্নমেন্টের কাউকে দেয়নি, দিয়েছি একে গুপ্তকে, ফরেনসিক সায়েন্স প্রফেসর। আপনি বলেছিলেন এটা আগের দিনে, হ্যাঁ আপনি এটা উল্লেখ করেছিলেন। তাহলে আপনি বলুন সে কি করে বের করে দিল মার্ডার কেস। আজকে আপনি বলুন ডেড বডিটা পুড়িয়ে দিয়েছে এই কারণেই যে আজকে যেন কোনো এভিডেন্স না পাওয়া যায়, কোনোভাবেই যেন এভিডেন্স না পাওয়া যায় যেটা এইভাবে এই কাণ্ড হয়েছে। এবং এটার মধ্যে মেইন হচ্ছে প্রিন্সিপাল অ্যাকিউজ যদি আপনি বলেন, আন্ডার দ্য গাইডেন্স অফ সন্দীপ ঘোষ, যে দীর্ঘদিন ধরে আজকে দুর্নীতিতে আজকে 4 বছর ধরে কোটি কোটি টাকা কামাচ্ছে, ডেড বডি পর্যন্ত পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে, যেটা আমি শুনলাম আজকে ডেপুটি সুপার বলেছে। এবার তারপরে কি আবার যখন রেজিগনেশন দিচ্ছে, এত ইন্টারেস্ট গভর্নমেন্টের যে তাকে আবার হিজ গ্রাউন্ড অন প্রমোশন অ্যাজ প্রিন্সিপাল অফ ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা সুপ্রিম কোর্ট ধরেছে। যে একটা লোক, আপনি যাবেন কি করে, আপনি কোথায় যাবেন? আজকে আপনি যা বারবার বলেন যে ক্যালকাটা পুলিশ, আরে ভাই ক্যালকাটা পুলিশ, আমি সিইং ইজ বিলিভিং। তদন্তটা আজকে কি করে হবে? পাশের ঘরে যে ঘরটা পর্যন্ত এত বছর ধরে কিছু করলো না, আজকে সে এক একদিন 36 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করার পরে রেজুভিনেশন অফ এনার্জি বলে কিছু নেই, সেই যেদিন সিবিআই নিচ্ছে সেই দিন আজকে পাশের ঘরটা আজকে ড্যামেজ করছে। কেন জানেন? কারণটা হচ্ছে যে আপনি জানেন যখন মার্ডার করে তখন হচ্ছে ব্লাড বিভিন্ন জায়গায় রেন ওয়াটার দিয়ে পড়ে যায়, এবং ওখান থেকে যাতে কোনো ক্লুজ না পায়, তাহলে কিন্তু আজকে সেই জন্য আজকে তাকে তাড়াতাড়ি করে আজকে নাকি পরিশ্রম করে ভেঙে ফেলা হলো। আপনাকে বলি, যারা মার্ডার করেছে তারা কিন্তু সন্দেশখালী ও শাহজাহান নয়, তারা কিন্তু সব ডাক্তার। তারা জানে কি এভিডেন্সের ফলে আমাদের ফাঁসি হতে পারে, কি এভিডেন্সের ফলে আমাদের আজকে 10 বছর জেল হতে পারে, কি এভিডেন্সে আজকে আমাদের ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল। অতএব প্রি প্ল্যান্ড ওয়াইজ তারা মার্ডারটা করে এভিডেন্সটা কি করে আজকে লোপাট করা যায় তার জন্য কিন্তু চিন্তা ভাবনা করেছে। এবং আবার আপনাকে বলছি, অ্যাজ পার দ্য ডাইরেকশন এন্ড গাইড অফ এই সন্দীপ ঘোষ, যাকে সরকার আজকে মানে নানাভাবে ভূষিত করা হচ্ছে। আপনাকে এবার বলছি, তদন্তটা হচ্ছে একটা আদর্শ বোধ। একটি মেয়ে, এটা প্রত্যন্ত অঞ্চলের না, সুপার স্পেশালিটি হসপিটালে আজকে মার্ডার হয়েছে। আমি জানবো না সত্য জিনিসটা তথ্য করার জন্য? আপনাকে একটা তথ্য দিচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী কালকে খুব সুন্দর একটা কথা বলেছেন যে আমরা স্পিডি ট্রায়াল চাই, খুব সুন্দর। কিন্তু আমি কালকে বলেছি একটা টিভি চ্যানেলে যে স্পিডি কাস্টডি ট্রায়াল বলা হোক, কাস্টডি ট্রায়াল, যাতে কাস্টডি থাকতে ট্রায়ালটা স্টার্ট হয়। তার সাথে আপনি এটা যুক্ত করুন। আমি 5টি 2012-তে বলছি না, কামদুনি 2012-13,
সিউড়ি 2014, কাকদ্বীপ 2015, কাটোয়াতে 2015, রানাঘাট 2015, হাঁসখালি 2022, মালদা 22/3/2023 ক্লাস 6 এর মেয়েকে ইনসাইড অফ দ্য স্কুল গ্যাং রেপ করা হলো। আচ্ছা, চোপড়াতে গ্যাং রেপ দেখা হয়েছে, সেখানে ভারত সেবাশ্রম সংঘরা গিয়েছিল। সেই সময় আজকে কিন্তু এই কথাটা আসেনি যে এদেরকে আজকে জাস্টিসের জন্য আজকে ফাঁসি দেওয়া হোক। কেন আজকে এই ব্যাপারটা করা হচ্ছে? ওয়াই? মার্ডার তো সব এক। দৃষ্টান্তমূলক মানে মুখ্যমন্ত্রী আজকে ইনভলভ হওয়ার পরে বলার পরে আজকে মার্ডার কেস তদন্ত হবে? আচ্ছা, মুখ্যমন্ত্রী ইনভলভ হলো, 7 দিন সময় দিয়েছে। আমি আপনাকে একটা কথা বলছি, 7 দিন সময় দিয়েছে, খুব ভালো। 7 দিনের মধ্যে যা সর্বনাশ করার সব করে দিয়েছে। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনি বোধহয় জানেন যে কর্ণাটকে একজন আমাদের যে প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার দেবগৌড়া, ওনার ছেলে হচ্ছে কি প্রজ্জ্বল না কি নাম, আপনি জানেন যে 5 মার্চ 2022 যে রেপ কেসটা করেছিল। আচ্ছা, ওখানকার চিফ মিনিস্টার সাথে সাথে সিটকে দেয়নি, সিট দিলেও সেই দিনই আপনি দেখুন সিবিআই কে দিয়ে দিচ্ছে, সেই দিনই দিয়ে দিচ্ছে। আপনি আমাকে বলুন তো। আর আজকে এখানে 7 দিন সময় দেওয়া হচ্ছে, মানে প্রি প্ল্যান করে সব সরিয়ে দিই, সব এভিডেন্সের মধ্যে সরিয়ে তো দিয়েছে 2 দিনের মধ্যে। অতএব আমার মনে হচ্ছে সিবিআই যে তদন্ত করছে, এই তদন্তটা কিন্তু ডিলে হচ্ছে ঠিকই, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে রংফুল কনফাইনমেন্ট করাটা হচ্ছে অফেন্স, অন্যায় করে যদি আমি কাউকে অ্যারেস্ট করি। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে সিবিআই যে আজকে, কারণ সুপ্রিম কোর্ট যখন জানতে চেয়েছে ওরা যে সমস্ত জিনিসগুলো দিয়েছে, এটা যে একটা কথাই বলেছে, তদন্তের এভিডেন্স গুলো সব ম্যাক্সিমাম হচ্ছে লোপাট করে দিয়েছে। কিন্তু এখন 3D স্ক্যানার এনেছে, আরো উন্নতি প্রযুক্তি এসছে, এটা চোর পুলিশে খেলা হচ্ছে। তোমরা এভিডেন্স করেছো, আমরা আপনার এভিডেন্স জোগাড়। অরিন্দমদা, একটা আপনার কাছে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে এই যে 3D স্ক্যানার, হ্যাঁ, এইটা দিয়ে এটা কিভাবে ডিটেক্ট করে? এটা দর্শকদের অনেকেই জানতে চান যে এটা কিভাবে ডিটেক্ট করা যায়। দেখুন, এটার জন্য আমি দেন পুলিশ কমিশনার মিস্টার সৌমেন মিত্র সাহেবকে থ্যাঙ্কস জানাই, স্যালুট জানাই। উনি প্রথম কিন্তু এটা আমি প্রথম দেখছি, ওটা ওনারা ইনস্টল করেন বিভিন্ন জায়গায়, তদন্তে খুব সহজ। এটা কি হয়, আমরা যে ফিঙ্গারপ্রিন্টটা নেই, ধরুন ফিঙ্গারপ্রিন্ট নেই, ফুটপ্রিন্ট নেই, তাতে আমাদের কালি লাগে, আমাদের হচ্ছে কি ক্যামেরা দিয়ে তুলতে হয়, নানা রকম অসুবিধা থাকতে পারে। কিন্তু 3D স্ক্যানারটা এত সুন্দর, এবং এটা কিন্তু সাইন্টিফিক, এবং এটা কিন্তু ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কিন্তু স্বীকৃতি দিয়েছে। 3D স্ক্যানারটা হচ্ছে যে আপনার ফুটপ্রিন্ট থেকে শুরু করে, ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে, প্লেস অফ অকারেন্সটা কিন্তু একদম স্পষ্ট জলের মতো চলে আসে, এবং সেটা কিন্তু একটা অ্যাঙ্গেল আছে। এই অ্যাঙ্গেল থেকে আমি সমস্ত জিনিস নিতে পারি, যে বিউটিফুল, যেটা আপনি জানেন যে সন্দেশখালী একটা জায়গাতে কিন্তু এটা কিছুটা অ্যাপ্লাই করা হয়েছে, এবং প্লাস বালিগঞ্জ যে মার্ডারটা কেস হয়েছিল, বালিগঞ্জ কিন্তু ইউজ করা হয়েছিল। আমি এর পরের প্রশ্নতে যেটা যাব, পরের যে প্রশ্নটাতে যাব, সেটা হচ্ছে যে মনে হচ্ছে যে সিবিআই কে অনেক কিছু তার না পাওয়ার জন্যে একটা অন্ধকার ধোঁয়াশার মধ্যে তাকে হাতড়াতে হচ্ছে। তো এবং সেই জন্যই তাকে এই পলিগ্রাফ টেস্ট, হ্যাঁ, যেটা এই পলিগ্রাফ টেস্টের কথা আপনার আসছে। তো এই বিষয়টাই, পলিগ্রাফ টেস্টটা কি, এবং সিবিআই কি এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে অতীতে কোনো সমস্যার, এরকম বড় মার্ডার কেস, খুনের কেসের কোনো, হত্যাকাণ্ডের কোনো তারা সমাধান করতে পেরেছে? এরকম কোনো উদাহরণ কি আপনার কাছে আছে? পলিগ্রাফি টেস্টটা হচ্ছে কি, আমরা অনেকেই লাই ডিটেক্টর বলা। লাই ডিটেক্টর, এই লাই ডিটেক্টর কি, দ্য পারসন কনসার্ন দে নট ক্যাপেবল টু হাইড এনিথিং, সত্য জিনিসটা বলে দেয়। তার জন্য কতগুলো নিয়ম আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন গাইডলাইন যেটা 21 আছে, তাতে কোর্টের পারমিশন লাগবে, ডাক্তারের প্রেজেন্স দরকার, এবং তার অনুমতি দরকার। কেন হয় যে হার্ট বিটিংটা, তার হাই প্রেশার আছে কিনা পারবে না, এবং ডাক্তারকে বলতে হবে যে পলিগ্রাফি টেস্টটা করলে তার মৃত্যুটা হতে পারে না, তার কোনো অসুবিধা হবে না। অর্থাৎ কি হয়, পলিগ্রাফিটা যখন পলিগ্রাফি টেস্টটা শুরু করে, শরীরের মধ্যে যেমন আমাদের হার্ট হলে যেরকম সমস্ত বসিয়ে দেয় না, তাতে স্কিনের মধ্যে যে প্রশ্নগুলো করে, সেই প্রশ্নগুলো যদি সত্য হয়, ওর মধ্যে না একটা সিক্রেশন হয়, আপ এন্ড ডাউন হয়, তাতে ওরা বুঝে। তার মানে এই নয় যে পলিগ্রাফি টেস্ট ইজ দ্য কনক্লুসিভ এভিডেন্স, দিস ইজ করোবোরেটিভ এভিডেন্স। এই যে ওর মধ্যে যে নিশ্চয় কম্পনগুলো শুরু হচ্ছে, এইবার পরবর্তীকালে ওকে ভিডিওটা দেখিয়ে জিজ্ঞাসা করা হয় যে আপনি এই প্রশ্নটা করার পরে এগুলো করলেন কেন, এবং এখান থেকে কিন্তু টুলসগুলো বের করা হয়, বের করে তখন কিন্তু তদন্তটা হেল্প করে। কিন্তু আপনাকে সুব্রত বাবু একটা বলি, সেটা হচ্ছে এটা 3টে টেস্ট আছে, একটা হচ্ছে নার্কো অ্যানালাইসিস টেস্ট, একটা হচ্ছে পলিগ্রাফি টেস্ট, একটা হচ্ছে ব্রেন ম্যাপিং। এই যে ব্রেন ম্যাপিং এবং নার্কো অ্যানালাইসিস, আপনি জানেন নয়ডাতে সিবিআই একটা অসাধারণ কাজ করেছিল, যে ওখানে জয়নৈক সিং বলে তার বাড়ির চাকরকে দিয়ে 24 থেকে 30 জনকে বাড়ির
বাচ্চা বাচ্চা ছেলেকে রেপ করে এবং তাদেরকে হত্যা করা হয়েছিল, মানিন্দর সিং। ইয়েস, এবং এই কেসটা 2007 মনে হচ্ছে, আমার মনে আছে, কারণ ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভোপালে যখন আমাকে ডাকে, কি সুন্দর আমাকে দেখিয়েছিল, আমাদের স্ক্রিনে দেখিয়েছিল জিনিসগুলো, যে দিস ইজ দ্য ইনভেস্টিগেশন। আজকে এতদিন পরে যখন সিবিআই নিল, কি সুন্দরভাবে আজকে তদন্ত করে তাদেরকে এমন তদন্ত করে দিল, দ্যাট ইজ নার্কো অ্যানালাইসিস। নার্কো অ্যানালাইসিসটা কি আমি আপনাকে একটু বলে দিই। নার্কো অ্যানালাইসিস হচ্ছে গিয়ে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা 1922 সালে প্রথম ইনস্টল করে, কিন্তু হোল ওয়ার্ল্ড সেটা অ্যাকসেপ্ট করে। এটা হচ্ছে সোডিয়াম পেন্টাথাল প্লাস অ্যালকোহল প্লাস সাম আদার কেমিক্যাল ইনজেক্ট করা হয়, বিকেম সেমি আনকনসিয়াসনেস। এই সেমি আনকনসিয়াসনেস এটা কিন্তু পলিগ্রাফি টেস্টের থেকে অনেক মারাত্মক, এবং সেখানে কোনো অবস্থাতেই কিন্তু এই যে পলিগ্রাফি টেস্ট নার্কো অ্যানালাইসিস কাকে করেছিল, তার বাড়ির চাকরটাকে, সে কিন্তু সব বলে দিয়েছিল। এবং এই নার্কো অ্যানালাইসিস করা, হ্যাঁ, যে এখানে 22 থেকে 30টা বাচ্চাকে রেপ করার পরে খুন করে যেখানে নাকি ডাম্পে ফেলে রেখেছিল সব বের করেছিল। দিস ইজ দ্য ইনভেস্টিগেশন। আজকে আমি বলতে চাচ্ছি, ক্যালকাটা পুলিশের কাছে যখন 9 তারিখ থেকে তদন্ত ছিল 5 দিন ধরে, তারা কেন এগুলো করেনি? ওয়াই? তারা কেন আজকে এই তদন্তটা করেনি, উন্নতি প্রযুক্তি করেনি? আজকে সুপ্রিম কোর্ট যেভাবে নেকেট করে দিয়েছে, তার লজ্জা হওয়া উচিত আজকে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে সিবিআই যে প্রসেস এগোচ্ছে, ইটস ভেরি ডিফিকাল্ট টু নো দ্য ট্রুথ, কারণ এভিডেন্স না থাকলে আপনি অ্যারেস্ট করতে পারেন, কিন্তু ডিউরিং ট্রায়াল, যেটা জাস্টিস বললেন সেদিন, যে ডিউরিং ট্রায়াল কিন্তু অল উইল বি অ্যাকুইটেড। এইটাই হচ্ছে কনস্পিরেসি, যে অ্যারেস্ট করা হবে, জেলে থাকবে তোমার আনন্দ মতো। যেমন শাহজাহান আজকে বসিরহাট কোর্টে আছে, আপনি দেখুন না বসিরহাটে তার খাওয়া দাওয়া, তার হাব ভাব দেখুন না কি অবস্থা, সে তো আজকে বাইরে নেই। অতএব এরা যদি অ্যারেস্ট হয়, রাজার হালে থাকবে, তাদের খাওয়া দাওয়া হবে। আরে ভাই, যে জেলে রেকগনাইজড ডাক্তার গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়ে, সেখানে আর কি হবে আপনি বলুন। একটা প্রশ্ন করছি, যে আরেকটা খুব খুব গুরুত্বপূর্ণ এবং খুব বড় একটা হত্যাকাণ্ড যেটা হয়েছিল সিনা বোরা বা ইন্দ্রাণী মুখার্জি, পিটার মুখার্জির কেসে, সেইটাও যদি আপনি একটু উল্লেখ করেন। সেখানেও তো কিছু সাক্ষ্য প্রমাণ ছিল না, কিন্তু সেখানেও কিন্তু তদন্তকারীরা অসাধারণ বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে সেখানে তারা সমাধান করেছিল কেসটা। তো এইটাও যদি আপনি একটু উল্লেখ করেন, আপনার সঙ্গে যখন আমার কথা হচ্ছিল আপনি বলছিলেন। আপনি ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, যে আপনি আমাকে মনে করে দিলেন। সিনা বোরা তার নিজের মেয়েকে প্রপার্টির ব্যাপারে ওই স্বামীর সাথে ফুর্তি ফার্তা করার জন্য তাকে মার্ডার করলো, কোথায়? বহু দূরে গিয়ে আগুনে পুড়িয়ে শেষ করে দিল। দেখুন, এটা হচ্ছে 2012 সাল, কিন্তু ওর যে ড্রাইভার ছিল একটা রিভলভার কেসে ধরা পড়ে যায়, তাকে প্রলংড ইন্টারোগেশন করে। এইটা দিস ইজ দ্য ইনভেস্টিগেশন, দিস ইজ দ্য ইন্টারোগেশন। সুব্রত বাবু প্রলংড ইন্টারোগেশন করে যখন বলছে, পুলিশ বলছে, এই তোর এর আগে একটা যে ঘটনা ঘটেছিল এগুলো কোথায়? আমরাও করি স্যার। হ্যাঁ করেছিলাম স্যার, স্যার। এইভাবে করতে করতে বলে দিল যে আমাকে এই নিয়ে গেছিল, ওই নিয়েছিল, কোথায় দেখা করে। কিন্তু আমার ভালো লেগেছে, সিবিআই এই তদন্তটা করে 2015 সালে যে ওকে চার্জশিট দিয়েছিল, আজকে কনভিকশন হয়ে গেল। কনভিকশন কত বছর ছিল? ইন্দ্রাণী মুখার্জি দেখুন 7 বছর। দিস ইজ দ্য ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন কিভাবে হলো? ওকে রাজসাক্ষী দিল, রাজসাক্ষী করার পরবর্তীকালে যে স্পটটা থেকে বিভিন্ন জায়গায় কল ডিটেলস থেকে শুরু করে বিভিন্ন, এই যে কল ডিটেলস, সিডিআরটা ইজ ভেরি টাওয়ার লোকেশন, সেই বছরের যে টাওয়ার লোকেশন সেই জঙ্গলে ছিল, সেটা প্রমাণ করে দিল। দিস ইজ দ্য ইনভেস্টিগেশন। আর এরা এখানে কি করছে? এরা এখানে যাতে তদন্তটা স্ট্যান্ড স্টিল হয়ে যায়, তার জন্য আজকে সমস্ত সাক্ষী সবকিছু ডিস্ট্রয় করে দিচ্ছে। এরা ক্রিমিনাল। এরা, আমি বলছি, দোজ আর দ্য কনসার্ন অফিসার মানে ইনভলভ হয়েছে ইনভেস্টিগেশন করার জন্য অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ দ্য, তারা ক্রিমিনাল। তারা দে নেভার বি পোস্টেড এট পুলিশ স্টেশন টু ইনভেস্টিগেট দিস কেস। তারা ক্রিমিনাল। আমি কালকে একটা জায়গায় বলেছি, সুব্রত বাবু, আমি আপনাকে বলছি, আমি কালকে বলেছি যে 2018, 2019, 2021, 2023 যত এতগুলো হত্যা হয়েছে, এইগুলো কিন্তু আজকে রিওপেন করতে হবে, এইগুলো কিন্তু আজকে তদন্ত করতে হবে। আমাদের প্রসিডিউর 173 সিআরপিসি তে স্পষ্ট বলা আছে, যদি আজকে তদন্ত ঠিক না হয় তাহলে রিওপেন করা যায়, রিইনভেস্টিগেশন করা যায়। কোর্টের পারমিশন নিয়ে এত মানুষের মৃত্যু, ইলেকশন আসলেই মৃত্যু। কারণ কি বলুন তো? যেহেতু কিছু হচ্ছে না, বাড়তে বাড়তে আজকে সুপার স্পেশালিটি হসপিটালে পর্যন্ত যে মেয়েটি আজকে অসহায় মানুষের রক্ত দিচ্ছে, তাদের বাঁচাচ্ছে, তার হাতের লেখাটা দেখুন, তার কত স্বপ্ন, তার মার একটা মাত্র সন্তান, তাকে দেখতে দিচ্ছে না। এটা কোন দেশ আপনি সুব্রত বাবু বলুন? কোন দেশ? এই স্বাধীনতা আমরা চেয়েছি। আপনি বলবেন আমি চিৎকার করি, কেন চিৎকার করবেন? আমি বিশ্বাস করছি যে সে আমার বোন, সে আমার সন্তান। আর যারা আজকে এখন নতুন একটা হয়েছে, আপনি দেখবেন পেইড স্পিকার,
টাকা দিলে পেন্টিং স্টোন দিলে 500, এখানে পেইড স্পিকার চিৎকার করছে। আরে ভাই তুমি চিৎকার করছো, তুমি আগে নিজের ঘর সামলাও। আজকে এক্সাম্পল দেখাও কোথায় আজকে সুপার স্পেশালিটি হসপিটালে প্রি প্ল্যান্ড ওয়াইজ দীর্ঘদিন ধরে আজকে দুর্নীতি করছে, সেটাকে অবজেকশন জানাবার জন্য তাকে আজকে মেরে দিল। ছি 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 সুব্রত বাবু, আমি না মানে কি বলবো। অরিন্দম দা, আমি আপনার আবেগ বুঝতে পারছি। আমি তবুও একটুখানি আপনার কাছে দর্শকদের জন্য একটা প্রশ্ন আমার মনে হয় একটুখানি খুব ইম্পর্টেন্ট। এখন যে অবস্থায় আছে এই মামলাটা, সিবিআই এর কাছে অনেক কিছুই নেই, তারা পলিগ্রাফ টেস্ট করবে বা হয়তো আরো বৈজ্ঞানিক পদ্ধতি তারা ব্যবহার করবে, আপনি যেমন বললেন নার্কো টেস্ট বা অন্য কিছুও হতে পারে, ব্রেন ম্যাপিং। এইগুলো করে কি সিবিআই এই কেসটার ঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে? আসল অপরাধীদের কি, আপনার যে অভিজ্ঞতা থেকে, আপনার যে প্রশিক্ষণ থেকে পুলিশি, আপনার কি মনে হয় যে এটা থেকে পৌঁছানো সম্ভব? আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে এই যে নয়ডাতে যে কেস হয়েছিল, সেই কেসটা আপনি জানেন 376 থেকে 120 থেকে 120 বি থেকে শুরু করে 201 থেকে শুরু করে অনেক কিছু করেছে। ধরুন আমি নিশ্চয়ই সিবিআই যে অত্যাধুনিক প্রযুক্তি শুরু করেছে, কিছু হয়তো পাবে। ধরুন আপনি পেল, যদি না পায়, এই যে আজকে পলিগ্রাফি টেস্ট থেকে বিভিন্ন জায়গায় ইন্টারোগেশন স্টার্ট হয়েছে, এটা তো আজকে স্পষ্ট যে কনস্পিরেসি হয়েছে। তাতে কি হচ্ছে, এভিডেন্স নষ্ট হয়েছে, যেটা সুপ্রিম কোর্টকে বলেছে যে এভিডেন্স নষ্ট করে দিচ্ছে। তাহলে এবার কি হবে? 201 হচ্ছে গিয়ে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, 201 হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স। এই এভিডেন্স যদি এমন কোন কেসে, প্লাস 118 ইন্ডিয়ান পেনাল কোড 119, যদি সরকারি কোনো কর্মচারী ভুল বার্তা দিয়ে এমন কোন কেস যেখানে আজকে আপনি দেখে নেবেন, এটা এমন কোন কেস যেখানে আজকে পানিশমেন্ট হচ্ছে কি যাবজ্জীবন এবং ফাঁসি, যদি ভুল বার্তা দেয়, তাহলে আজকে কি 201 এ 10 বছর জেল হয়, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, এবং 119 এবং 118 তো তার 7 বছর জেল হয়। তাহলে আপনি আমাকে বলুন, আজকে যে মনিন্দর সিং, আমি আপনাকে বলছি মনিন্দর সিং, যে ওই নয়দার যে মেইন আসামিটা, তার এবং তার বাড়ির চাকরের নাম হচ্ছে কি সুরেন্দ্র কোহলি, আমার মনে আছে, লিখেছি আমি সুরেন্দ্র কোহলি। হ্যাঁ, তাহলে দেখুন আজকে তারা তো ডেড বডি পায়নি, তারা তো অ্যাশ পেয়েছিল, পরবর্তীকালে বের করেছে, কিন্তু পরবর্তীকালে 201টা রয়েছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স। আজকে আপনি দেখুন ইন্দ্রাণী যে কেসটা আপনি বললাম, 1000 থ্যাঙ্কস জানাচ্ছি আপনাকে যে আপনার মনে আছে। আপনি আমাকে বলুন, ইন্দ্রাণী কি ডেড বডি পাওয়া গেছে? ওখানে কি অ্যাশ পাওয়া গেছে? তাহলে কোন বেসিসে আজকে হাইকোর্ট করে সুপ্রিম কোর্ট করে পর্যন্ত, শুধু তাই নয়, তাদেরকে ফাঁসি দিয়েছিল, শুনুন ফাঁসি দিয়েছিল, কিন্তু মার্সি পিটিশন করেছিল রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি তাদেরকে যাবজ্জীবন জেল দেয়। অরিন্দম দা, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, আমাদের সময় একদম শেষ। আমি একদম শেষ পর্যায়ে আমি বলছি যে তাহলে আপনি আশাবাদী যে এই কেসটার যদি ঠিক মতো বৈজ্ঞানিক তদন্ত হয়, তাহলে হয়তো এর একটা সমাধান হতে পারে। একদম এক কথায় আপনি বলুন। বাস, আমি অসম্ভব আশাবাদী যে যেহেতু সুপ্রিম কোর্ট এখন এটা ডেট দিয়েছে, দেখছে তারা পেরিউজিং অল ডকুমেন্টস এন্ড আদার্স, আমি খুব আশাবাদী দোজ হু আর দ্য অ্যাকচুয়াল কালপ্রিট, শুধু কালপ্রিট নয়, দোজ হু আর দ্য কনস্পিরেট, যারা আজকে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, সে যাই হোক, সে প্রধানমন্ত্রী হোক বা ইউমুক হোক, এমন কোনো গাইডলাইন নেই। আমি আশাবাদী যদি তদন্ত ঠিক মতো যায়, তাহলে কিন্তু আজকে শুধু এই কেসে আসামি নয়, এই কেসে যারা মূল ষড়যন্ত্রী, যারা আজকে তদন্তটাকে আজকে স্ট্যান্ডশিল করে যারা চক্রান্ত করছে, তাদের এগেইনস্টে কিন্তু কেস হবে এবং তাদের শাস্তি হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ অরিন্দম দা, আপনি সুন্দর ব্যাখ্যা করলেন এবং একটা আশার কথা প্রকাশ করলেন। আমার মনে হয় আমরা যারা জাস্টিস চাইছি, যারা আমরা ন্যায় বিচার চাইছি, তাদের প্রত্যেকের জন্য অরিন্দম দার এই কথা প্রযোজ্য, যে আমরা সবাই কিন্তু চাই যে জাস্টিস যেন ঠিক মতো সেই তরুণী চিকিৎসকটি পায়। আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখলেন, সবাই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। অরিন্দম দা, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনাদেরও অনেক নমস্কার।